কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আর এগোতে পারছি না। কি হলো? এই ছেলে, মেয়ে দেখলেই টিস করতে মন চায় খালি, হ্যাঁ? আরে আন্টি, এসব কি বলছেন আপনি? কি? আমাকে দেখে তোর আন্টি মনে হয়? কোন দিক থেকে আন্টি মনে হয় তোর? না মানে সরি আপু। আচ্ছা চল। কোথায়? তুই তো বললি কি বললাম? সঙ্গী হলে দোষ কি তাতে। এখন তুই আমার সঙ্গী হবি। চল চল। আপু, আপনি যা ভাবছেন আসলে তা না। আমি তো গান শুনছিলাম, এই দেখেন। পরে মেয়েটাকেও শোনালাম গানটা। তো কি হয়েছে? আমার সাথে এখন তোর যেতেই হবে। কোথায় যাব? আগে চল। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। প্রথম কোনো মেয়ের স্পর্শ, কি একটা ফিলিংস! বাহ! এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর এক হাত দিয়ে ফোনটা বের করে কাকে যেন কল করলো আর বলল, বাবা মা কোথায়? বাবা মাকে বলো ভালো কিছু রান্না করতে, তোমাদের জামাইকে নিয়ে আসতেছি তাই। পরে মোবাইলটা কান থেকে সরিয়ে আমাকে বলল, সকালে বাসা থেকে খেয়ে বের হয়েছো? হ্যাঁ। বাবা, আমরা দুপুরে আসছি। পরে মেয়েটা আমাকে একটা পার্কে নিয়ে আসলো, আবার কাকে যেন ফোন করলো আর বলল, পার্কে আয়, তোদের দুলাভাইকে নিয়ে আসছি। পরে আমাকে একটা বেঞ্চে বসালো আর মেয়েটাও বসলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আজ আর ক্লাস করা হলো না। মেয়েটা বলল, আজ আর ক্লাস করা লাগবে না, আজ আমরা সারাদিন ঘুরবো। তারপর কয়েকটা মেয়ে এসে হাজির আমাদের সামনে। একটা মেয়ে বলল, নুসরাত দুলাভাই দেখতে একবারে কিউটের ডিব্বা। তাহলে মেয়েটার নাম নুসরাত। নুসরাত বলল, এই ডিব্বা বলবি না, তোদের দুলাভাই হয়। আমি শুধু ওদের কথা শুনছি, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। আরে দুলাভাই, এত চুপচাপ কেন আপনি? নুসরাত কানে কানে বলল, কিছু তো বলো। আমিও আসতে বললাম। ওরা কি আমাকে বলছে? তো কাকে বলবে? এসব কি শুরু করছেন আপনি? আমার কানে কানে বলল, ভালো করে কথা বলো, ওদের সাথে রাগ দেখিয়ে না। দুলাভাই কি হলো, কথা বলছেন না কেন? আরে বুঝছিস না, দুলাভাই লজ্জা পাইছে। বলেই সবাই হেসে দিল। হ্যাঁ বলো, কি বলবে? টিট দেন আগে। ট্রিট দিব কেন? ওরা যা বলছে তাই করো। বুঝতে বাকি নাই, পকেট যে খালি হবেই। খেয়ে দিয়ে মেয়েগুলা চলে গেল। বিল দিয়ে চলে আসলাম বাহিরে। কি রাগ করেছো? না, কেন? এই যে এতগুলো টাকা খরচ করলাম। আরে না, রাগ করি নাই তো। চলো এখন। কোথায়? আমাদের বাসায়। কেন? এমনি। না না, এখন আমায় ছেড়ে দিন, আমি বাসায় যাব। তখনই মায়ের ফোন। হ্যালো মা। কোথায় বাবা তুই? মা, আমি বাইরে আছি, আজ কলেজে যাই নাই। কেন কলেজে যাসনি কেন? তখনই নুসরাত ফোনটা কেড়ে নিল। নুসরাত ফোনটা নিয়ে একটু দূরে চলে গেল। আচ্ছা, ওরা কথা বলুক, এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দেই। এই মেয়ের পাল্লায় পড়ে পরিচয় দিতে ভুলেই গেছি। আমি সাব্বির হাসান, মাস্টার্স ফাইনাল ইয়ার। বাস্তবে কিন্তু আমি একজন দিনমজুর। বাবার নাম করা একজন বিজনেসম্যান, আর মা গৃহিণী। যাক, ওদের কথা বলাও শেষ, আর আমার পরিচয় দেওয়াও শেষ। ধরো, মা কথা বলবে। আমি কেন আপনার মায়ের সাথে কথা বলবো? আমার মা না, তোমার মায়ের সাথেই কথা বলো। আমার মা আপনার মা হলো কিভাবে? শাশুড়িকে তাহলে কি বলবো? মানে? আগে কথা বলো। হ্যালো মা। নুসরাত যা বলে তাই কর, আর বিকেলে মেয়েটাকে নিয়ে বাসায় আসবি, এটা আমার আদেশ। মা, তুমি এসব কি বলতাছ? যা বলছি তাই কর, এটা আমার আদেশ। যা বাবা, কি হলো এটা? মা তো জানে আমি কিরকম ছেলে, তারপরে এসব বলল। আসলে আমি ছোট থেকে মেয়েদের দিকে তাকাই না, কোনো মেয়ের সাথে কথা বলা দূরের কথা, মায়ের কথা মতো চলি সব সময়। চলো যাই আমরা এখন। কোথায় যাব? আমি যাব না। মায়ের কথা মনে আছে? হুম। তাহলে চলো এখন। চলেন। কি শুরু করেছো, হ্যাঁ? আমি আবার কি করলাম? আপনি আপনি করে বলছো কেন? আপনি আপনি করে বলছো কেন হবু বউকে? কে হবু বউ আর কার হবু বউ? না, আগে চলো। বলে হাত ধরে টান একটা রিক্সা ডাকলো, তারপর উঠে পড়লো আর বলল উঠতে। আমিও কিছু না বলে উঠে পড়লাম, কারণ মায়ের আদেশ।
কিছুটা সময় পর একটা বাড়ির সামনে নামলাম, ভাড়াটা নুসরাতি দিল। পরে আবার হাত ধরে ভেতরে নিয়ে গেল। যাওয়ার পর নুসরাতের বাবা বলল, আমি মনে মনে ভাবছি এই মেয়ের সাথে তো দেখতেছি তার বাবারও মাথা সব তার ছিঁড়ে গেছে। নুসরাতের মা এসে আমায় দেখে বলল, বাহ ছেলে মাশাল্লাহ। আমি মনে মনে আবার যা, এই পুরো পরিবারটাই মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা মা, আমার হাত ধরে টেনে নিয়ে আসলো ওর রুমে। বাহ, রুমটা কি সুন্দর, মনে হবে এই রুমে একটা পরী থাকে। আসলে নুসরাতকে দেখতেও পুরো একটা পরীর মতো মেয়ে, কিন্তু ডেঞ্জারাস মনে মনে। যাও ফ্রেশ হয়ে আসো। ওয়াশরুম দেখিয়ে বলল। আমি বললাম, দেখেন আপনি এসব কি শুরু করছেন বলেন তো? কি করছি আমি? এইভাবে আপনার বাসায় এনে কি আবোল তাবোল কাহিনী শুরু করছেন? মায়ের কথা মনে আছে তোমার? হ্যাঁ, কি করতে হবে বলেন? তুমি করে বলতে হবে, আর এখন ফ্রেশ হতে হবে, আর দুপুরে খাবার খেতে হবে। ব্যাস এতটুকু করলেই হবে। নুসরাতের কথা মতো তাই করলাম। অপরিচিত একটা বাসায় খেতে ভীষণ লজ্জা করছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে নুসরাত আবার তার রুমে নিয়ে আসলো, খাটের উপর বসতে বলল। আমিও তার কথা মতো বসে পড়লাম। তখনই নুসরাত তার আলমারি থেকে কি যেন একটা বের করে আনলো। দেখি একটা কালো ঘড়ি। হাতটা দেখি তোমার। কি করবা? বাম হাতটা টান দিয়ে নিল আর ঘড়িটা পরিয়ে দিল আর বলল, আই লাভ ইউ। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হলো, কিছু বলো। দেখো এসব পাগলামি বাদ দাও। নুসরাত একটা ছুরি নিয়ে আসলো আর বলল, অ্যাকসেপ্ট না করলে হাত কেটে ফেলবো। আমিও তো চিন্তায় পড়ে গেলাম। নুসরাত আবার বলে উঠল, কই, কিছু তো বলো। দেখো আমার মাথা ঘুরাচ্ছে। বলেই আমি খাটের ওপর শুয়ে চোখ বন্ধ করে জ্ঞান হারালাম। এটা দেখে নুসরাত চিল্লাতে চিল্লাতে ওর মাকে ডাক দিল আর কান্না শুরু করে দিল। এই সাব্বির, তোমার কি হলো? প্লিজ কথা বলো তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তারপর নুসরাতের বাবা মা দুজনে চলে আসলো রুমে। রুমে এসে দেখে আমি বিছানায় পড়ে আছি আর নুসরাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। দেখো বাবা, সাব্বির কথা বলছে না। সাব্বিরের কিছু হলে আমিও মরে যাব। দেখ মা, জামাই বাবার কিচ্ছু হবে না। দেখেন গল্পের নায়ক অসুস্থ হয়ে পড়েছে আর বিয়ের আগেই জামাই ডাকছে। পুরাই পাগল একটা ফ্যামিলি, মনে হয় এরা জামাই পাগল। পরে নুসরাতের বাবা ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। ডাক্তার বলল ভয়ের কিছু নেই, কিছু সময়ের ভেতরে জ্ঞান ফিরে আসবে। ছেলেটা মনে হয় অনেক ভয় পেয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। ডাক্তার চলে গেলেন। তারপর আমার জ্ঞান ফিরতে দেখি নুসরাতের কোলে আমার মাতা আর মেয়েটা কান্না করছে। এটা দেখে আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি, কি মায়া চেহারাতে। এটা খেয়ালই করি নাই, আমি এখন খেয়াল করলাম। এইভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে কখন পড়লাম আমি? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বাবা দেখো, সাব্বিরের জ্ঞান ফিরেছে। আবার সবাই নুসরাতের রুমে চলে আসলো। বাবা, তোমার কেমন লাগছে এখন? আঙ্কেল ভালো লাগছে। কি আমায় আঙ্কেল বললে কেন? আমি তো থতমত খেয়ে বসে রইলাম। নুসরাতের মা একটা হাসি দিয়ে বললেন, বাবা শোনো, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, আর কালকেই তোমাদের বাসায় আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তাই আজ থেকে আমাদের বাবা মা বলে ডাকবে, কেমন? আমি তো এদের কথা শুনে মেরে বসে রইলাম। কি বলে এরা? মেয়ে একটা ছেলেকে ধরে বাসায় নিয়ে আসলো আর তাকে জামাই বানিয়ে ফেললো। বাহ বাহ বাহ। দেখো বাবা, আমার মেয়ে তার নিজের ভালো বোঝে, তাই আমরা তাকে কিছুই বলি নাই। তোমার বাসার ঠিকানা দাও, আমরা কালকেই যাব। আর কিছুই ভাবতে পারছি না, মাথা হ্যাং হয়ে গেছে, তাই নিজের অজান্তেই ঠিকানা দিয়ে দিলাম। নুসরাতের বাবা মা চলে গেল। এখন আমি আর নুসরাতের দিকে তাকাতে দেখি মিটমিট করে হাসছে। এই হাসছো কেন তুমি? প্রেমের অফার পেয়েই অজ্ঞান হয়ে পড়েছে, আবার না জেনে বিয়ে করার সময় কি হয়। আমি তো লজ্জা পেয়ে বললাম, ধ্যাত, আমার মাথা চক্কর দিয়েছিল আর জ্ঞান হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তখন আমি বললাম, রেডি হয়ে নাও, আমাদের বাসায় যেতে হবে। কেন? মা যেতে বলেছে তাই। আচ্ছা তুমি বসো, আমি রেডি হচ্ছি। বলে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। শাড়িটা আমার কাছে নিয়ে আসলো আর বলল, এটা ধরো।
আমি শাড়িটা ধরলাম। এখন পরিয়ে দাও শাড়িটা। এইসব কি বলছো? লজ্জা লাগে না? লজ্জার কি আছে এখানে? আরে একটা অপরিচিত ছেলেকে বলছেন শাড়ি পরিয়ে দিতে, আবার বলছেন লজ্জা কি আছে? ওই, তুই অনেক বেশি বুঝোস কেন? আমি তোকেই বিয়ে করব, আর তুই আমায় এখন শাড়িও পরিয়ে দিবি। আমি তো ভয় পেয়ে গেলাম, কি গুন্ডি মেয়েরে বাবা মনে মনে। আমি আবার বললাম আমার মাথা ঘোরাচ্ছে, কিন্তু নুসরাত আবার ভয় পেয়ে গেল। দেখি দেখি, এখানে বসো। আমি খাটের উপর বসলাম। নুসরাত বলল, আচ্ছা, শাড়ি পরানো লাগবে না, আমি নিজেই পরছি। আমি বললাম তাহলে আমি বাইরে যাই, আপনি শাড়ি পরে আসেন। ওই, কই যাস? এখানে বসে থাক। নুসরাত ওয়াশরুমে চলে গেল। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। ওয়াশরুমে যেতে না যেতে বের হয়ে আসলো। তাকিয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। শাড়ি পরো নাই কেন? ছায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে কেন? চোখ বন্ধ করে আছো কেন? শাড়ি পরে আসেন। না, আমি এখানেই শাড়ি পরবো। আচ্ছা শাড়ি পরেন, আমি চোখ বন্ধ করে আছি। না করলেও চলবে। মানে? কিছু না। হালকা করে চোখ খুলে দেখি মিটিমিটি হাসছে আর আমার দিকে তাকিয়ে শাড়ি পরছে। ওইভাবে না তাকিয়ে ভালো করে তাকালেই তো পারো। আমি কি দেখতে নিষেধ করেছি? সাথে সাথে দুই হাত দিয়ে চোখের উপর ধরলাম আর বললাম আমি কিছু দেখি নাই। দেখলেও সমস্যা নেই। কোনো সমস্যা নাই কেন? শাড়ি পরা শেষ করে মহারানী আমার হাত ধরে চোখ থেকে হাতটা সরিয়ে দিল। তখন চোখ বন্ধ করে আছি। তারপরে ঠোঁটে কিছু একটা নরম স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি নুসরাত আমায় কিস করছে। আমার চোখ বড় বড় হয়ে গেল আর মনে হলো কোনো একটা অচেনা ঘর কাজ করছে আমার ভিতর। 5 মিনিট পর ছাড়া পেলাম। আমি হাঁপাচ্ছি আর নুসরাতের দিকে তাকিয়ে দেখি মিটিমিটি হাসছে। ওর চেহারা দেখে আমার হাঁপানি আরো বেড়ে গেল। একটা মেয়ে এতটা সুন্দর আর মায়াবী কি করে হয়? তখনই এই নাও, পানি খাও। গ্লাস এগিয়ে দিয়ে পানি খেয়ে নিলাম। হাঁপানো কমে গেল, কিন্তু আমি তো নুসরাতের দিকে তাকিয়ে আছি। এটার দিকে নুসরাত একটু লজ্জা পেল। চলো এবার আমাদের বেরোতে হবে। চলো, আমি মা আর বাবাকে বলে আসছি। আচ্ছা। তারপর বাইরে এসে রিক্সা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে মা এই মেয়েকে কেন আমাদের বাসায় নিয়ে আসতে বলল। কলিং বেল বাজানোর পর দরজা খুলে গেল। মা বলল, আমার মেয়েটা কই রে সাব্বির? আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, আমার কি কোনো বোন আছে? না। তাহলে মেয়ে পেলে কোথায়? আরে বোকা, আমি নুসরাতের কথা বলছি। আসলে নুসরাত শাড়ি পরে হাঁটছে তো, তাই হাঁটতে সমস্যা হচ্ছে। তাই আমি আগে দরজার সামনে এসে মায়ের সাথে এসব কথা বলছি। তখনই নুসরাতের আগমন। মা ওকে দেখে আমাকে সরিয়ে দিয়ে ওর হাত ধরে ভেতরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কি হলো এটা? আই এম তো অবাক। আমিও ভেতরে গেলাম। আম্মু, আপনার ছেলে তো বোকা কেন? এখন আমার ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার ছেলেটাকে একটু চালাক বানাবে। সেটা আর বলতে হবে না মা, কিন্তু আপনার ছেলের ভিতরে কোনো রসকস নেই। আমার ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। মা, আমি জানি আপনার ছেলে আমায় খুব সুখে রাখবে, কিন্তু আগে একটু চালাক বানাই তারপর। আচ্ছা চলো মা, কিছু খেয়ে নিবে। না মা, এখন আর খাবো না, রাতে খাবো। আচ্ছা। আমি তো শুধু অবাক হচ্ছি, মা এটা কিভাবে পারলো? এই মেয়ের হাতে আমার দায়িত্ব দিয়ে দিলে আমার জীবন শেষ করে দিবে। ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। রুমে আসতে না আসতেই নুসরাতের আগমন। এসেই দরজা লাগিয়ে দিল। এই এটা কি করছেন? দরজা লাগালেন কেন? হ্যাঁ, আমার ইচ্ছা তাই লাগালাম। বলে আমার দিকে এক পা এক পা করে এগোচ্ছে আর আমিও এক পা এক পা করে পিছাচ্ছি। পিছাতে পিছাতে খাটের ওপর পড়ে গেলাম আর নুসরাত আমার ওপর শুয়ে পড়লো। আমি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। ও আমার ওপর শুয়ে নাকের ওপর নাক ঘোরাচ্ছে আর কেমন যেন গাটা ঝাঁকি দিয়ে উঠছে। তারপর ঠোঁটের ওপর আক্রমণ করে বসলো। 3 মিনিট পর শুয়ে শুয়ে দুজনেই হাঁপাচ্ছি। কি করলেন এটা আপনি? হ্যাঁ, আর একটু হলে তো উপরে চলে যেতাম। এই কথা বলতে মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলেছি। দেখি ওর চোখে পানি। আরে কান্না করছেন কেন? এটা বলাতে মনে হয় আরো বড় ভুল করে ফেলেছি।
এবার শব্দ করে কান্না করে দিল। তারপরে মায়ের আগমন। কিরে সাব্বির, দরজা খোল। আমার মেয়ে কান্না করছে কেন? আরে কান্না থামান, মা এসে পড়েছে। কি হলো, দরজা খোল বলছি। কি আর করার, দরজাটা খুলে দিলাম। মা আমার দিকে রাগি লুকে তাকিয়ে নুসরাতের কাছে চলে এলো। নুসরাত, কি হয়েছে বলো আমায়। আপনার ছেলে আমাকে একা রেখে উপরে চলে যাবে। আরে আমার পাগলি মেয়ে, আমার বকাশকা ছেলেটাকে এত ভালোবাসিস? নিজের জীবনের চাইতেও। কিন্তু আপনার ছেলে বুঝেই না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। বলে কি মা, এই মেয়ে নাকি আমায় ভালোবাসে? আমি তো এই মেয়েকে চিনি না। পরে মা আমার কাছে চলে আসলো আর বলল, কিরে, আমার মেয়েটাকে এভাবে কাঁদালে কেন? এখন যা, কান্না থামা। তুমি থামাও। তুই কান্না করিয়েছিস, তুই থামাবি। এটা বলে একটা হাসি দিয়ে দরজা চাপিয়ে চলে গেল। মহারানী এখনো কান্না করছে। আমি ওর কাছে গেলাম। গিয়ে, কি এমন বলছি আপনি এত কান্না করছেন? এটা বলা মাত্রই আমার ধাক্কা দিয়া ফালাই দিল আর বলল, আবার ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রোমান্টিক অত্যাচার শুরু। ওর দুষ্টু মিষ্টি অত্যাচার সহ্য করতে করতে রাত 9টা বেজে গেল। ওইদিকে মায়ের ডাক, সাব্বির, নুসরাতকে নিয়ে খেতে আয়। আপনি খেয়ে নিন, তারপর আপনাকে বাসায় দিয়ে আসবো। আজকে আর বাসায় যাব না। মানে বাসায় যাবে না কেন? বিয়ের পর তো এই বাসায় থাকতে হবে, তাই আগে থেকেই অভ্যেস করে নিচ্ছি। এটা বলে ওয়াশরুমে চলে গেল। আর আমি ধপাস করে খাটের ওপর শুয়ে পড়ি। কি বলে এই মেয়ে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এসব ভাবতেই ঘুমিয়ে গেছি। যাব বাবা, এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো। এই সাব্বির, ওঠো ওঠো বলছি। আমি উঠছি না দেখে নুসরাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছিল শরীরটা, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। আর নুসরাতও। আমরা আসছি না দেখে মা আমার রুমে চলে আসে। আর এসে দেখে আমাদের এই অবস্থা। মা মুচকি হাসি দিয়ে চলে যায় আর বলতে থাকে, পাগলি মেয়ে আমার, রাতে আর খাওয়া হলো না। সকালে বুকে কিছু একটা অনুভব হচ্ছে। দেখে চোখ খুলে দেখি নুসরাত আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তো ওর মায়াবী মুখ দেখে ব্যস্ত। ওইদিকে মহারানী ঘুম ভেঙে গেছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে কিস শুরু করে দিল। আমি তো বোকা বনে গেলাম। কি হলো এটা? কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তখনই মনে পড়ে গেল, এই মেয়ে কি আমার সাথে সারা রাত ছিল নাকি? নুসরাত ফ্রেশ হয়ে এসে আমায় বলে, যাও ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, আপনি কি আজ সারা রাত আমার রুমে ছিলেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়নি বলেন? আপনি আমার ইজ্জত নিয়ে নিছেন। এখন আমায় বিয়ে করবে কে? হ্যাঁ, মা বাবার সামনে যাব কি করে? ধুর বোকা, ইজ্জত নিছি মানে? তাহলে রাতে আমার রুমে ছিলেন কেন? কিছু করেননি তো আমার সাথে। এখন আমায় বিয়ে কে করবে? আমাকে আর কেউ বিয়ে করবে না। নুসরাত আমার কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে আবার হ্যাং হয়ে গেলাম। কি আছে এই হাসিতে? তখনই মায়ের আগমন। কিরে মা, এত হাসছিস কেন? তোমার বোকা ছেলের কথা শোনো। নুসরাত সব কথা মাকে বলল। মাও হাসতে হাসতে শেষ। যা বাবা, এখানে হাসির কি বললাম? আমি তো আমার দুঃখের কথা বললাম আর এরা মজা নিচ্ছে মনে মনে। মা, আমার এখন কি হবে? তোমার ছেলেকে বিয়ে করবে কে? কেন, নুসরাত বিয়ে করবে তোকে? না মা, আমি এই মেয়েকে বিয়ে করব না। ওকে যদি বিয়ে না করিস তাহলে তোকে আর কেউ বিয়ে করবে না। কি বলো মা? আমি এই মেয়েকেই বিয়ে করব। নুসরাতের সাথে সাথে এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে মায়ের সামনে কিস। কি মেয়েরে বাবা, লজ্জা কিছুই নেই। কি মেয়েরে বাবা, লজ্জা বলতে কিছুই নেই। নুসরাতের হুঁশ ফিরতেই মাথা নিচু করে থাকে। মা বলে, থাক, আর লজ্জা পেতে হবে না। এবার আয়, নাস্তা করতে হবে তো। আচ্ছা মা, তুমি যাও, আমি তোমার বোকা ছেলেটাকে নিয়ে আসছি। মা চলে গেল। যাও ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি যাচ্ছি। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। এরই মধ্যে বাবা চলে আসলো। নুসরাত বাবাকে দেখে বলল, কি রে মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি কেমন আছেন? ভালো মা। তো আমার বোকাটাকেই শেষমেশ বিয়ে করবি? হ্যাঁ বাবা, কি আর বলবো বলো,
তোমার ছেলেকে সেই ছোট থেকেই ভালোবেসে আসছি, আড়াল থেকে। এদের কথা শুনে মনে হচ্ছে এরা আগেরই পরিচিত, মনে মনে ভাবছি। জানিস মা, আমি আর তোর বাবা দুজনেই তোদের বিয়ে ঠিক করে রাখছি। তোরা ছোট থাকতেই জানি তো বাবা। আসলে আমার বাবা আর নুসরাতের বাবা ছোটবেলার বন্ধু। নাস্তা শেষ করে রুমে যেতেই ভয় লাগছিল, কারণ রুমে গেলেই নুসরাতের রোমান্টিক অত্যাচার। তখনই নুসরাত বলে উঠল, সাব্বির, একটু রুমে আসো তো, কেন? একটা কাজ আছে, আসো। বলেই নুসরাত চলে গেল। মা বলে উঠল, কিরে নুসরাত, কি বলল? যাচ্ছি মা। মায়ের দিকে তাকিয়ে দেখি মিটমিট হাসছে। আমিও মায়ের ভয়ে রুমে চলে আসলাম। রুমে আসতেই দরজা অফ। দেখেন, এমনিতেই আমার ইজ্জত নিছেন, আবার দাঁড়া, তোর ইজ্জতের গুষ্টি মারবো এখন। বলেই কলার ধরে আক্রমণ। কিসের আক্রমণ করেছে বুঝে নেন। আক্রমণ সহ্য করতে করতে দুপুর 12টা বেজে গেছে। তখনই কলিং বেল বাজা শুরু করলো। তখনই নুসরাত আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। যাক, অত্যাচার থেকে বাঁচলাম। তখনই বাবার ডাক। নিচে গিয়ে দেখি নুসরাতের মা বাবা এসেছে। সবাই সোফায় বসলো। আমিও গিয়ে এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম। নুসরাত আমার বাবার সাথে বসেছে। তখনই নুসরাত বাবাকে কি যেন কানে কানে বলল, আর বাবা আমাকে বলল। বাবার কথা মতো রুমে চলে আসলাম। এসেই ধবাস করে আবার ঘুম থেকে উঠে ঘরের দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বাজে। বাহ, কেউ আমাকে ডাক দিল না। ক্ষুধায় আমার পেটে নুসরাত থুক্কু বিড়াল দৌড়াচ্ছে। মা, মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। তুই বস, দিতেছি। খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু একটা মিস করছি, কিন্তু কি মিস করতেছি বুঝতে পারছি না। তখনই ফোন বেজে উঠলো। দেখলাম অপরিচিত থেকে একটা নাম্বার, তাই ফোন ধরলাম না। তখনই মেসেজ মামা টুং করে শব্দ করে উঠলো। ওপেন করে দেখলাম কুত্তা, ফোন ধরিস না কেন? আবার ফোন বেজে উঠলো। একই নাম্বারে ফোন রিসিভ করতেই, ওই কুত্তা, ফোন ধরলি না কেন? আরে আজব, কে আপনি? কি উল্টাপাল্টা বকছেন? আমি নুসরাত। বুকটা ধুক করে উঠলো। আরে, ওর কথা তো মনেই ছিল না। আমি বলে উঠলাম, আপনি কোথায়? কেন, মিস করছো বুঝি? দ্যাট, মিস করবো কেন? আপনি তাড়াতাড়ি আসেন বাসায়। আমায় বিয়ে করেন, না হলে তো আমায় আর কেউ বিয়ে করবে না। না, আমি আর তোমায় বিয়ে করব না সোনা। এই দেখেন, আমার ইজ্জত নিয়ে আবার বলছেন বিয়ে করবেন না। দাঁড়ান, আমি আপনার বাসায় আসছি। কেন বাসায় আসবা কেন? আপনাকে বিয়ে করতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। কি? তাহলে আমার কি হবে? হ্যাঁ, আমায় আর কোনো মেয়ে বিয়ে করবে না। নুসরাত বলল, আচ্ছা ফোন রাখছি, বলেই কেটে দিল। এখন কেন যেন মনটা বেশি খারাপ লাগছে। কেন লাগছে? নুসরাত আমার সামনে নেই বলে, নাকি ও আমার বিয়ে করবে না তাই? মন খারাপ করে মায়ের কাছে চলে গেলাম। মা, মা, ও মা, তুমি কই? কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন? আচ্ছা মা, নুসরাত তো আমার সব ইজ্জত কেড়ে নিল, এখন কি আর আমার বিয়ে হবে না? মা আমার কথা শুনে হাসতে লাগলো আর বলল, না, হবে না। মা আবার বলল, নুসরাতের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কিন্তু মা, নুসরাত তো আমায় বললো ও আমায় বিয়ে করবে, এখন আবার অন্যজনকে বিয়ে করবে। মেয়েটা না অনেক মিথ্যা কথা বলে। মা বলল, যাক, বোকা ছেলে আমার সামনে থেকে। আমিও কথা না বলিয়ে রুমে চলে আসলাম। না, ভালো লাগছে না। কল দিলাম নুসরাতকে, 2বার রিং হতেই ফোন ধরলো। হ্যালো, বোকা জামাই, কি করো? দেখেন, মজা নিয়েন না তো, আমার ভালো লাগছে না। আমি মনে হয় আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখে ভালো লাগছে না। প্লিজ আপনি আমায় বিয়ে করেন, অন্য কাউকে বিয়ে করবেন না প্লিজ। না, আমি তোমাকে বিয়ে করব না। প্লিজ অন্য কাউকে বিয়ে করিয়েন না, আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। না না না, তোমাকে আর বিয়ে করব না। বলেই কল কেটে দিল। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। মা রাতে খাবার খেতে ডেকে গিয়েছিল, আমি খিদে নাই বলে আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে যাব, দেখি উঠতে পারছি না। কেউ একজন আমায় জড়িয়ে ধরে আছে। মনে হলো ভূত হবে, চিৎকার দেব ভাবছি, তখনই বলে উঠলো, এই, এত নড়াচড়া করো কেন? চুপ করে আমায় জড়িয়ে ধরে আরেকটু ঘুমাও তো। তখনই ওর দিকে তাকিয়ে দেখি নুসরাত উঠে আগে হাত দুটো খপ করে ধরে নিলাম। এইবার বিয়ে করব, তারপর ছাড়বো। না, আমি বিয়ে করব না তোমায়। না করলে আমিও ছাড়বো না। তখনই আবার কিস করে দিল। কেমন কেমন যেন লাগছিল। আমারও হুঁশ হারিয়ে ওর হাত ছেড়ে দিলাম।
5 মিনিট পরে ছেড়ে দিয়ে দিল দৌড়। আমি চোখ বড় বড় করে ভাবছিলাম কি হলো, তখনই হুঁশ আসতে আমিও দৌড়। মা মা, নুরসাদকে পালাতে দিও না, ও চলে গেলে আমার আর বিয়ে করা লাগবে না, আমি নুরসাদকে বিয়ে করব। নিচে গিয়ে দেখি কেউ নাই। কিচেনে গেলাম, গিয়ে দেখি মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমিও গিয়ে ওর হাত ধরে মাকে বললাম, মা নুরসাদকে আমি এখনই বিয়ে করব, না হলে বাড়ি ছেড়ে চলে যাব। মা বলল, নুসরাত তোকে যদি বিয়ে করে তাহলে তোর সাথে বিয়ে দেব, যদি না করে তোকে আর কোনোদিনও বিয়ে দেব না। এই আপনি একটু শুনেন, আমায় আপনি বিয়ে করবেন? না না না। আবার জ্ঞান হারালাম। ব্যাস, এই সাব্বির গালে হালকা চট দিয়ে বলছে আর করে কান্না করছে। সাব্বির, আমি তোমাকেই বিয়ে করব, প্লিজ চোখ খোলো। মা করে। ওর কি হলো? একটু মজা করতে গিয়ে আমিও এখন মারা যাব, এসব আবল তাবল বলছে আর কান্না করছে। তখনই মা বলল, আরে সাব্বিরের কিছু হয় নাই, একটু বেশি চিন্তা করলে ওর এই অবস্থা, একটু পরে জ্ঞান ফিরে আসবে। মা, ওর কি কোনো বড় সমস্যা আছে নাকি? দূর পাগলি, কোনো সমস্যা নাই, ছোট থেকেই ও একটু বেশি চিন্তা করলে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখি নুরসাদের কোলে আমার মাথা, আর নুরসাদ মাথায় বিলি কাটতেছে। তখন আবার ওর হাত ধরে আমার দিকে ফিরিয়ে বললাম, সত্যি করে বলেন তো, বিয়ে করবেন আমায়? করবো তো, এই বুকাটাকেই বিয়ে করব। সত্যি বিয়ে করবেন? জানেন আপনি আমাদের বাড়ি থেকে যাওয়ার পর শুধু আপনার কথাই মনে পড়ছে। প্রেমে পড়ে গেছো তাই না? জোর করে ভালোবাসাইছো। হয়তো পড়েছি, বুঝতে পারছে না, কিন্তু একটা জিনিস করতে ইচ্ছা করতেছে। কি করতে ইচ্ছে করছে তোমার? আরে লজ্জা পাচ্ছ কেন, বলো কি করতে ইচ্ছে করছে তোমার? না মানে মানে বাদ দিয়ে কি করতে ইচ্ছে করছে বলো। কিস করতে ইচ্ছা করতেছে। আরে আমার বুকা জামাই দেখে চালাক হয়ে যাচ্ছে। বলে নুরসাতে আক্রমণ চালিয়ে দিল। পাঠক পাঠিকা বুঝে নেন কিসের আক্রমণ। প্রায় 6-7 মিনিট পর ছেড়ে দিয়ে নুরসাদ বলল, কি শখ মিটেছে? হাঁপিয়ে উত্তর দিলাম, আর একটু হলে আবার আক্রমণ। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, তুমি আবার মরার কথা বলতে চাইছিলে তাই না? বললে আমি তোমাকে মেরে ফেলতাম। বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে বাবা সরি, প্লিজ কান্না করবেন না। আমায় ছেড়ে দিয়ে শার্টের কলার চেপে ধরে বলল, তোকে না বলছি তুমি করে ডাকতে? আমি তো ভয় পেয়ে গেলাম, বললাম আচ্ছা আচ্ছা তুমি করে ডাকবো। এই তো আমার গুড বয় বুকা জামাই। 1 সপ্তাহ পরে আমাদের বিয়েটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই মিষ্টি খেয়ে যাবেন। ভাবছেন এখন ছাদে গিয়ে আড্ডা দিয়ে তারপর 12টার সময় বাসর ঘরে ঢুকবো? নো চান্স, কারণ বিয়ের কাজ শেষ করতে অনেক দেরি হয়েছে, তাই একটু ব্যতিক্রম। এদিকে বাসর ঘরে ঢুকতেই নুরসাদ আমার কলার ধরে বলল, এখন কয়টা বাজে? দেওয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি 11টা 30 বাজে। তাহলে এতক্ষণ কই ছিলে বলো? মানে আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার অজু আছে? না কেন? কলার ছেড়ে দিয়ে। আগে একটু সোজা হয়ে দাঁড়াও তো। আমিও সোজা হয়ে দাঁড়ালাম। তখনই নুরসাদ আমাকে সালাম করলো আর একটা ডিপ কিস করলো, করে বসলো। 1 মিনিট পরে ছেড়ে দিয়ে বলল, যাও অজু করে আসো। আমিও কথা না বাড়িয়ে অজু করে আসলাম। নুরসাদও ওয়াশরুম গিয়ে অজু করে আসলো আর বলল ওর শাড়ির আঁচল ফ্লোরে বিছিয়ে দিল আর বলল, এখন আমার শাড়ির আঁচলে 2 রাকাত নামাজ পড়ো। কথা না বাড়িয়ে দুইজনেই নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে মহারানী আবার খাটের ওপর বসলো ঘোমটা দিয়ে। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে পায়চারি করতে আছি, তখন নুরসাদ আবার ঘোমটা নামিয়ে নিচে নেমে আমার কলার চেপে ধরে বলল, কি রে, আমি বসে আছি আর তুই এখানে পায়চারি করছিস? কলার ধরে খাটের উপর ফেলে দিল আর বলল, জানিস আমার কত শখ ছিল আমার বর বাসর ঘরে এসে আমার কাছে এসে আমার ঘুমটা সরিয়ে বলবে আমার বউটা কত সুন্দরী, কি কিউট দেখতে। তা না, বেটা বোকা, একটু রোমান্টিক না। দাঁড়া, তোকে রোমান্টিক হতে হবে না, আমিই রোমান্টিক বানাই দিব। ব্যাস হয়ে গেল। ওই আপনারা এত লুচ্ছু কেন? হ্যাঁ, ওদের কাজে ব্যাঘাত ঘটান কেন? চোখ বুঝেন বলছি, আর না হলে গিয়ে বিয়ে করে নেন। 7 দিন পর। এই শোনো না, আমার একটা ইয়ে লাগবে, দিবা? কি লাগবে? যা শয়তান, আমার লজ্জা লাগে। নুরসাদের দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখ পুরো লাল হয়ে গেছে। বেবি লাগবে,
আচ্ছা, আমরা ছেলে বাবু নিব কেমন? না, মেয়ে বাবু নিব। না না না, আমার ছেলে বাবুই লাগবে, কারণ মেয়ে হলে আমার ভাগে ভাগ বসাবে, আর আমি চাই না কেউ আমার ভাগে ভাগ বসাক। মানে কি সব বলছো তুমি নুসরাত? না, কিছুই না। এখন আমি বাবার সাথে অফিস দেখাশোনা করি, কাজ শেষে বাসায় আসার পর খেয়ে দিয়ে রুমে আমি আর নুসরাতের সাথে বসে দুষ্টামি করছি। তখন নুসরাত আমার হাত ওর পেটে ধরে বলল, তুমি বাবা হতে চলেছ, বলেই বুকে মাথা লুকালো। আমিও তো খুশিতে নুসরাতকে কোলে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। আরে ছাড়ো ছাড়ো, পড়ে যাব তো, নামাও। আচ্ছা, মা বাবা জানে? না, জানে না, কারণ আমি সবার আগে তোমায় বলতে চেয়েছি, তাই আম্মু আব্বুকে বলি নাই। দাঁড়াও, একটু মা বাবাকে বলে আসি। খুশির কথাটা বলে দৌড়। মা, বাবা, মা, ও মা, কই তোমরা? তাড়াতাড়ি বের হও, অনেক বড় খুশির খবর আছে। আরে এত চিল্লাচিল্লি করছিস কেন? মা বাবাকে জড়িয়ে ধরে বললাম, মা তুমি দিদা, বাবা তুমি দাদা হবে। মা বাবা তো খুশিতে কান্নাই করে দিয়েছিল। 8 মাস পর হঠাৎ নুসরাতের ব্যথা উঠে আর আমি তো পাগলের মতো হয়ে গেলাম। নুসরাতকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আর নুসরাত আবল তাবল শোনো, বকছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আর বিয়ে করবে না, আমার সন্তানকে তুমিই লালন পালন করবে, কারণ সৎ মায়েরা ভালো হয় না। আরে বোকা, তোমার কিচ্ছু হবে না, দেখে নিও। না, তুমি কথা দাও, আমার কিছু হলে তুমি আর বিয়ে করবে না। আরে বাবা, বলছি না কিচ্ছু হবে না। আর তোমার কিচ্ছু হলে আমার কি হবে? হ্যাঁ, আমাকে চালাক বানাবে কে? তাই তোমাকে আমার জন্য হলো ফিরে আসতে হবে। নুসরাতকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন শেষ করে ডাক্তার হাসি মুখে বের হলো আর বলল, আপনার মেয়ে হয়েছে। আমি দৌড়ে গিয়ে বলি, আমার নুসরাতের কি খবর? ডাক্তার তখন মুখ কালো করে রইল। আমি এক দৌড়ে কেবিনের ভিতরে চলে গেলাম, নুসরাতকে জড়িয়ে ধরে কান্না করছি। এই পাগলি, তুই তোর কথা রাখলি, আমার কথা চিন্তাও করলি না। এখন আমি কি নিয়ে বাঁচবো বল? কে আমায় চালাক বানাবে? আমি তো বোকাই রয়ে গেলাম। তখনই কে যেন আমার কানের কামড় বসিয়ে দিল। এই পাগল, ওঠো ওঠো বলছি, আমার কিচ্ছু হয়নি, দেখো আমি একদম সুস্থ আছি। আমি তখন নুসরাতকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছি। এই আমার বোকা পাগল জানি কোথাকার, আমার কিছুই হয়নি, আমি তো তোমার সাথে মজা করেছি। আমি ডাক্তারকে বলেছি আমার কথা বলার পর যেন চুপ থাকে। সরি বাবা, আর কান্না করো না প্লিজ বোকা জামাই। আমি কান্না থামিয়ে নুসরাতকে চুমু দিয়ে বললাম, আমাদের বেবি কোথায়? নুসরাত মুখ কালো করে বলল, ওই যে ওখানে। আমি গিয়ে আমার মেয়েকে কোলে তুললাম, নুসরাতের সামনে আনলাম আর চুমু দিলাম। আমারটা কে দিবে? ও, তোমারও চাই? হুম। হসপিটাল থেকে রিলিজ দিল 3 দিন পরে। নুসরাত রাতে নুসাইবাকে কোলে নিয়ে নিচে যাচ্ছিল। তখনই আমি বলি, আপনাদের তো বলাই হয়নি, আমার আর নুসরাতের মেয়ের নাম নুসাইবা। আরে এত রাতে কোথায় যাচ্ছ মেয়েটাকে নিয়ে? মায়ের রুমে দিয়ে আসতে যাচ্ছি নুসরাতকে। কেন? কারণ আমি আমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না, তাই আম্মুর রুমে রেখে আসবো। আরে অন্য কারো মেয়ে হবে কেন? নুসাইবা তো আমার আর তোমার মেয়ে। না, আমি শুধু তোমার বুকেই ঘুমাবো, আর কাউকেই ওই বুকের ভাগ দিব না, সে যেই হোক। কি হিংসুটে মেয়ে রে বাবা। আরে মায়ের রুমে দিয়ে আসতে হবে না, তুমি মাঝখানে শুবে আর মেয়েটাকে তোমার অপোজিট পাশে রাখলেই তো হয়। আরে আমি তো এটা ভাবিই নাই, এটা ঠিক আছে, আমার বর দেখি খুব চালাক হয়ে গেছে। তো এইভাবে তাদের সংসার চলতেছে, তাদের জন্য দোয়া করবেন। আর যারা বিয়ে করেন নাই, প্লিজ আপি বা ভাই কষ্ট পাবেন না, একদিন আমাদেরও সময় আসবে। হা হা হা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গল্প পেতে। কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আর এগোতে পারছি না। কি হলো? এই ছেলে, মেয়ে দেখলেই টিস করতে মন চায় খালি। হ্যাঁ, আরে আন্টি, এসব কি বলছেন আপনি? কি আমাকে দেখে তোর আন্টি মনে হয়? কোন দিক থেকে আন্টি মনে হয় তোর? না মানে সরি আপু। আচ্ছা চল। কোথায়? তুই তো বললি কি বললাম? সঙ্গী হলে দোষ কি তাতে, এখন তুই আমার সঙ্গী হবি, চল চল। আপু, আপনি যা ভাবছেন আসলে তা না, আমি তো গান শুনছিলাম, এই দেখেন। পরে মেয়েটাকেও শোনালাম গানটা। তো
হয়েছে? আমার সাথে এখন তোর যেতেই হবে। কোথায় যাব? আগে চল। বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। প্রথম কোনো মেয়ের স্পর্শ কি একটা ফিলিংস! বাহ! এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর এক হাত দিয়ে ফোনটা বের করে কাকে যেন কল করলো আর বলল, বাবা মা কোথায়? বাবা মাকে বলো ভালো কিছু রান্না করতে, তোমাদের জামাইকে নিয়ে আসতেছি তাই। পরে মোবাইলটা কান থেকে সরিয়ে আমাকে বলল, সকালে বাসা থেকে খেয়ে বের হয়েছো? হ্যাঁ। বাবা, আমরা দুপুরে আসছি। পরে মেয়েটা আমাকে একটা পার্কে নিয়ে আসলো, আবার কাকে যেন ফোন করলো আর বলল, পার্কে আয়, তোদের দুলাভাইকে নিয়ে আসছি। পরে আমাকে একটা বেঞ্চে বসালো আর মেয়েটাও বসলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, আজ আর ক্লাস করা হলো না। মেয়েটা বলল, আজ আর ক্লাস করা লাগবে না, আজ আমরা সারাদিন ঘুরবো। তারপর কয়েকটা মেয়ে এসে হাজির আমাদের সামনে। একটা মেয়ে বলল, নুসরাত দুলাভাই দেখতে একবারে কিউটের ডিব্বা। তাহলে মেয়েটার নাম নুসরাত। নুসরাত বলল, এই ডিব্বা বলবি না, তোদের দুলাভাই হয়। আমি শুধু ওদের কথা শুনছি, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। আরে দুলাভাই, এত চুপচাপ কেন আপনি? নুসরাত কানে কানে বলল, কিছু তো বলো। আমিও আসতে বললাম। ওরা কি আমাকে বলছে? তো কাকে বলবে? এসব কি শুরু করছেন আপনি? আমার কানে কানে বলল, ভালো করে কথা বলো, ওদের সাথে রাগ দেখিয়ে না। দুলাভাই কি হলো, কথা বলছেন না কেন? আরে বুঝছিস না, দুলাভাই লজ্জা পাইছে। বলেই সবাই হেসে দিল। হ্যাঁ বলো, কি বলবে? টিট দেন আগে। ট্রিট দিব কেন? ওরা যা বলছে তাই করো। বুঝতে বাকি নাই, পকেট যে খালি হবেই। খেয়ে দিয়ে মেয়েগুলো চলে গেল। বিল দিয়ে চলে আসলাম বাহিরে। কি রাগ করেছো? না, কেন? এই যে এতগুলো টাকা খরচ করলাম। আরে না, রাগ করি নাই তো। চলো এখন। কোথায়? আমাদের বাসায়। কেন? এমনি। না না, এখন আমায় ছেড়ে দিন, আমি বাসায় যাব। তখনই মায়ের ফোন। হ্যালো মা। কোথায় বাবা তুই? মা, আমি বাইরে আছি, আজ কলেজে যাই নাই। কেন কলেজে যাসনি কেন? তখনই নুসরাত ফোনটা কেড়ে নিল। নুসরাত ফোনটা নিয়ে একটু দূরে চলে গেল। আচ্ছা, ওরা কথা বলুক, এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দেই। এই মেয়ের পাল্লায় পরে পরিচয় দিতে ভুলেই গেছি। আমি সাব্বির হাসান, মাস্টার্স ফাইনাল ইয়ার। বাস্তবে কিন্তু আমি একজন দিনমজুর। বাবার নাম করা একজন বিজনেসম্যান, আর মা গৃহিণী। যাক, ওদের কথা বলাও শেষ, আর আমার পরিচয় দেওয়াও শেষ। ধরো, মা কথা বলবে। আমি কেন আপনার মায়ের সাথে কথা বলবো? আমার মা না, তোমার মায়ের সাথেই কথা বলো। আমার মা আপনার মা হলো কিভাবে? শাশুড়িকে তাহলে কি বলবো? মানে? আগে কথা বলো। হ্যালো মা। নুসরাত যা বলে তাই কর, আর বিকেলে মেয়েটাকে নিয়ে বাসায় আসবি। এটা আমার আদেশ। মা, তুমি এসব কি বলতাছ? যা বলছি তাই কর, এটা আমার আদেশ। যা বাবা, কি হলো এটা? মা তো জানে আমি কিরকম ছেলে, তারপরে এসব বলল। আসলে আমি ছোট থেকে মেয়েদের দিকে তাকাই না, কোনো মেয়ের সাথে কথা বলা দূরের কথা, মায়ের কথা মতো চলি সব সময়। চলো যাই আমরা এখন। কোথায় যাব? আমি যাব না। মায়ের কথা মনে আছে? হুম। তাহলে চলো এখন। চলেন। কি শুরু করেছো? হ্যাঁ, আমি আবার কি করলাম? আপনি আপনি করে বলছো কেন? আপনি আপনি করে বলছো কেন হবো বউকে? কে হবু বউ আর কার হবু বউ? না, আগে চলো। বলে হাত ধরে টান একটা রিক্সা ডাকলো, তারপর উঠে পড়লো আর বলল উঠতে। আমিও কিছু না বলে উঠে পড়লাম, কারণ মায়ের আদেশ। কিছুটা সময় পর একটা বাড়ির সামনে নামলাম। ভাড়াটা নুসরাতই দিল। পরে আবার হাত ধরে ভেতরে নিয়ে গেল। যাওয়ার পর নুসরাতের বাবা বলল, আমি মনে মনে ভাবছি এই মেয়ের সাথে তো দেখতেছি তার বাবারও মাথা সব তার ছিঁড়ে গেছে। নুসরাতের মা এসে আমায় দেখে বলল, বাহ ছেলে, মাশাল্লাহ। আমি মনে মনে আবার যা, এই পুরো পরিবারটাই মাথা নষ্ট হয়ে গেছে। আচ্ছা মা। আমার হাত ধরে টেনে নিয়ে আসলো ওর রুমে। বাহ, রুমটা কি সুন্দর, মনে হবে এই রুমে একটা পরী থাকে। আসলে নুসরাতকে দেখতেও পুরো একটা পরীর মতো মেয়ে, কিন্তু ডেঞ্জারাস মনে মনে। যাও ফ্রেশ হয়ে আসো।
ওয়াশরুম দেখিয়ে বলল। আমি বললাম, দেখেন আপনি এসব কি শুরু করছেন বলেন তো? কি করছি আমি? এইভাবে আপনার বাসায় এনে কি আবোল তাবোল কাহিনী শুরু করছেন? মায়ের কথা মনে আছে তোমার? হ্যাঁ, কি করতে হবে বলেন? তুমি করে বলতে হবে, আর এখন ফ্রেশ হতে হবে, আর দুপুরে খাবার খেতে হবে। ব্যাস, এতটুকু করলেই হবে। নুসরাতের কথা মতো তাই করলাম। অপরিচিত একটা বাসায় খেতে ভীষণ লজ্জা করছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে নুসরাত আবার তার রুমে নিয়ে আসলো, খাটের উপর বসতে বলল। আমিও তার কথা মতো বসে পড়লাম। তখনই নুসরাত তার আলমারি থেকে কি যেন একটা বের করে আনলো। দেখি একটা কালো ঘড়ি। হাতটা দেখি তোমার। কি করবা? বাম হাতটা টান দিয়ে নিল আর ঘড়িটা পরিয়ে দিল আর বলল, আই লাভ ইউ। কি করব কিছুই বুঝতে পারছি না। কি হলো, কিছু বলো। দেখো, এসব পাগলামি বাদ দাও। নুসরাত একটা ছুরি নিয়ে আসলো আর বলল, অ্যাকসেপ্ট না করলে হাত কেটে ফেলবো। আমিও তো চিন্তায় পড়ে গেলাম। নুসরাত আবার বলে উঠল, ওই কিছু তো বলো। দেখো আমার মাথা ঘোরাচ্ছে। বলেই আমি খাটের ওপর শুয়ে চোখ বন্ধ করে জ্ঞান হারালাম। এটা দেখে নুসরাত চিল্লাতে চিল্লাতে ওর মাকে ডাক দিল আর কান্না শুরু করে দিল। এই সাব্বির, তোমার কি হলো? প্লিজ কথা বলো তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তারপর নুসরাতের বাবা মা দুজনে চলে আসলো রুমে এসে দেখে আমি বিছানায় পড়ে আছি আর নুসরাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। দেখো বাবা, সাব্বির কথা বলছে না। সাব্বিরের কিছু হলে আমিও মরে যাব। দেখ মা, জামাই বাবার কিচ্ছু হবে না। দেখেন, গল্পের নায়ক অসুস্থ হয়ে পড়েছে আর বিয়ের আগেই জামাই ডাকছে। পুরাই পাগল একটা ফ্যামিলি, মনে হয় এরা জামাই পাগল। পরে নুসরাতের বাবা ডাক্তারকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। ডাক্তার বলল ভয়ের কিছু নেই, কিছু সময়ের ভেতরে জ্ঞান ফিরে আসবে। ছেলেটা মনে হয় অনেক ভয় পেয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। ডাক্তার চলে গেলেন। তারপর আমার জ্ঞান ফিরতে দেখি নুসরাতের কোলে আমার মাতা আর মেয়েটা কান্না করছে। এটা দেখে আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। কি মায়া চেহারাতে, এটা খেয়ালই করি নাই, আমি এখন খেয়াল করলাম। এইভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে কখন পড়লাম আমি? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। বাবা দেখো, সাব্বিরের জ্ঞান ফিরেছে। আবার সবাই নুসরাতের রুমে চলে আসলো। বাবা, তোমার কেমন লাগছে এখন? আঙ্কেল, ভালো লাগছে। কি আমায় আঙ্কেল বললে কেন? আমি তো থতমত খেয়ে বসে রইলাম। নুসরাতের মা একটা হাসি দিয়ে বললেন, বাবা শোনো, আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসে, আর কালকেই তোমাদের বাসায় আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তাই আজ থেকে আমাদের বাবা মা বলে ডাকবে, কেমন? আমি তো এদের কথা শুনে মেরে বসে রইলাম। কি বলে এরা? মেয়ে একটা ছেলেকে ধরে বাসায় নিয়ে আসলো আর তাকে জামাই বানিয়ে ফেললো। বাহ বাহ বাহ। দেখো বাবা, আমার মেয়ে তার নিজের ভালো বোঝে, তাই আমরা তাকে কিছুই বলি নাই। তোমার বাসার ঠিকানা দাও, আমরা কালকেই যাব। আর কিছুই ভাবতে পারছি না, মাথা হ্যাং হয়ে গেছে, তাই নিজের অজান্তেই ঠিকানা দিয়ে দিলাম। নুসরাতের বাবা মা চলে গেল। এখন আমি আর নুসরাতের দিকে তাকাতে দেখি মিটমিট করে হাসছে। এই, হাসছো কেন তুমি? প্রেমের অফার পেয়েই অজ্ঞান হয়ে পড়েছে, আবার না জেনে বিয়ে করার সময় কি হয়। আমি তো লজ্জা পেয়ে বললাম, ধ্যাত, আমার মাথা চক্কর দিয়েছিল আর জ্ঞান হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তখন আমি বললাম, রেডি হয়ে নাও, আমাদের বাসায় যেতে হবে। কেন? মা যেতে বলেছে তাই। আচ্ছা, তুমি বসো, আমি রেডি হচ্ছি। বলে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। শাড়িটা আমার কাছে নিয়ে আসলো আর বলল, এটা ধরো। আমি শাড়িটা ধরলাম। এখন পরিয়ে দাও শাড়িটা। এইসব কি বলছো? লজ্জা লাগে না? লজ্জার কি আছে এখানে? আরে, একটা অপরিচিত ছেলেকে বলছেন শাড়ি পরিয়ে দিতে, আবার বলছেন লজ্জা কি আছে? ওই, তুই অনেক বেশি বুঝোস কেন? আমি তোকেই বিয়ে করব, আর তুই আমায় এখন শাড়িও পরিয়ে দিবি। আমি তো ভয় পেয়ে গেলাম। কি গুন্ডি মেয়ে রে বাবা, মনে মনে। আমি আবার বললাম, আমার মাথা ঘোরাচ্ছে কিন্তু। নুসরাত আবার ভয় পেয়ে গেল। দেখি দেখি, এখানে বসো। আমি খাটের উপর বসলাম। নুসরাত বলল, আচ্ছা, শাড়ি পরানো লাগবে না, আমি নিজেই পরছি। আমি বললাম, তাহলে আমি বাইরে যাই, আপনি শাড়ি পরে আসেন।
ওই ওই যাস, এখানে বসে থাক। নুসরাত ওয়াশরুমে চলে গেল। আমি তো হাফ ছেড়ে বাঁচলাম। ওয়াশরুমে যেতে না যেতে বের হয়ে আসলো। তাকিয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। শাড়ি পরো নাই কেন? ছায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে কেন? চোখ বন্ধ করে আছো কেন? শাড়ি পরে আসেন। না, আমি এখানেই শাড়ি পরবো। আচ্ছা শাড়ি পরেন, আমি চোখ বন্ধ করে আছি। না করলেও চলবে। মানে? কিছু না। হালকা করে চোখ খুলে দেখি মিটিমিটি হাসছে আর আমার দিকে তাকিয়ে শাড়ি পরছে। ওইভাবে না তাকিয়ে ভালো করে তাকালেই তো পারো। আমি কি দেখতে নিষেধ করেছি? সাথে সাথে 2 হাত দিয়ে চোখের উপর ধরলাম আর বললাম আমি কিছু দেখি নাই। দেখলেও সমস্যা নেই। কোনো সমস্যা নাই কেন? শাড়ি পরা শেষ করে মহারানী আমার হাত ধরে চোখ থেকে হাতটা সরিয়ে দিল। তখন চোখ বন্ধ করে আছি। তারপরে ঠোঁটে কিছু একটা নরম স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি নুসরাত আমায় কিস করছে। আমার চোখ বড় বড় হয়ে গেল আর মনে হলো কোনো একটা অচেনা ঘর কাজ করছে আমার ভিতর। 5 মিনিট পর ছাড়া পেলাম। আমি হাঁপাচ্ছি আর নুসরাতের দিকে তাকিয়ে দেখি মিটিমিটি হাসছে। ওর চেহারা দেখে আমার হাঁপানি আরো বেড়ে গেল। একটা মেয়ে এতটা সুন্দর আর মায়াবী কি করে হয়? তখনই এই নাও পানি খাও। গ্লাস এগিয়ে দিয়ে পানি খেয়ে নিলাম। হাঁপানো কমে গেল। কিন্তু আমি তো নুসরাতের দিকে তাকিয়ে আছি। এটার দিকে নুসরাত একটু লজ্জা পেল। চলো এবার আমাদের বেরোতে হবে। চলো, আমি মা আর বাবাকে বলে আসছি। আচ্ছা। তারপর বাইরে এসে রিক্সা নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে মা এই মেয়েকে কেন আমাদের বাসায় নিয়ে আসতে বলল। কলিংয়ের বাজানোর পর দরজা খুলে গেল। মা বলল, আমার মেয়েটা কই রে সাব্বির? আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, আমার কি কোনো বোন আছে? না। তাহলে মেয়ে পেলে কোথায়? আরে বোকা, আমি নুসরাতের কথা বলছি। আসলে নুসরাত শাড়ি পরে হাঁটছে তো, তাই হাঁটতে সমস্যা হচ্ছে। তাই আমি আগেই দরজার সামনে এসে মায়ের সাথে এসব কথা বলছি। তখনই নুসরাতের আগমন। মা ওকে দেখে আমাকে সরিয়ে দিয়ে ওর হাত ধরে ভেতরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে গেলাম। কি হলো এটা? আই এম তো অবাক। আমিও ভেতরে গেলাম। আম্মু, আপনার ছেলে তো বোকা কেন? এখন আমার ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার ছেলেটাকে একটু চালাক বানাবে। সেটা আর বলতে হবে না মা, কিন্তু আপনার ছেলের ভিতরে কোনো রসকস নেই। আমার ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো, দেখবি ও তোকে অনেক সুখে রাখবে। মা, আমি জানি আপনার ছেলে আমায় খুব সুখে রাখবে, কিন্তু আগে একটু চালাক বানাই তারপর। আচ্ছা চলো মা, কিছু খেয়ে নিবে। না মা, এখন আর খাবো না, রাতে খাবো। আচ্ছা। আমি তো শুধু অবাক হচ্ছি, মা এটা কিভাবে পারলো? এই মেয়ের হাতে আমার দায়িত্ব দিয়ে দিলে আমার জীবন শেষ করে দিবে। ভাবতে ভাবতে রুমে চলে আসলাম। রুমে আসতে না আসতেই নুসরাতের আগমন। এসেই দরজা লাগিয়ে দিল। এই এটা কি করছেন? দরজা লাগালেন কেন? হ্যাঁ, আমার ইচ্ছা তাই লাগালাম। বলে আমার দিকে এক পা করে এগোচ্ছে আর আমিও এক পা করে পিছাচ্ছি। পিছাতে পিছাতে খাটের ওপর পড়ে গেলাম আর নুসরাত আমার ওপর শুয়ে পড়লো। আমি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। ও আমার ওপর শুয়ে নাকের ওপর নাক ঘষাচ্ছে আর কেমন যেন গাটা ঝাঁকি দিয়ে উঠছে। তারপর ঠোঁটের ওপর আক্রমণ করে বসলো। 3 মিনিট পর শুয়ে শুয়ে দুজনেই হাঁপাচ্ছি। কি করলেন এটা আপনি? হ্যাঁ, আর একটু হলে তো উপরে চলে যেতাম। এই কথা বলতে মনে হয় অনেক বড় অপরাধ করে ফেলেছি। দেখি ওর চোখে পানি। আরে কান্না করছেন কেন? এটা বলাতে মনে হয় আরো বড় ভুল করে ফেলেছি। এবার শব্দ করে কান্না করে দিল। তারপরে মায়ের আগমন। কি রে সাব্বির, দরজা খোল। আমার মেয়ে কান্না করছে কেন? আরে কান্না থামান, মা এসে পড়েছে। কি হলো, দরজা খোল বলছি। কি আর করার, দরজাটা খুলে দিলাম। মা আমার দিকে রাগি লুকে তাকিয়ে নুসরাতের কাছে চলে গেল। নুসরাত, কি হয়েছে বলো আমায়। আপনার ছেলে আমাকে একা রেখে উপরে চলে যাবে। আরে আমার পাগলি মেয়ে, আমার বকাশকা ছেলেটাকে এত ভালোবাসিস? নিজের জীবনের চাইতেও, কিন্তু আপনার ছেলে বুঝেই না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। বলে কি মা, এই মেয়ে নাকি আমায় ভালোবাসে? আমি তো এই মেয়েকে চিনিই না।
পরে মা আমার কাছে চলে আসলো আর বলল, কিরে, আমার মেয়েটাকে এভাবে কাঁদালে কেন? এখন যা, কান্না থামা। তুমি থামাও। তুই কান্না করিয়েছিস, তুই থামাবি। এটা বলে একটা হাসি দিয়ে দরজা চাপিয়ে চলে গেল। মহারানী এখনো কান্না করছে। আমি ওর কাছে গেলাম, গিয়ে কি এমন বলছি আপনি এত কান্না করছেন? এটা বলা মাত্রই আমার ধাক্কা দিয়া ফেলায় দিল আর বলল, আবার ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রোমান্টিক অত্যাচার শুরু। ওর দুষ্টু মিষ্টি অত্যাচার সহ্য করতে করতে রাত 9টা বেজে গেল। ওইদিকে মায়ের ডাক, সাব্বির, নুসরাতকে নিয়ে খেতে আয়। আপনি খেয়ে নিন, তারপর আপনাকে বাসায় দিয়ে আসবো। আজকে আর বাসায় যাব না। মানে বাসায় যাবে না কেন? বিয়ের পর তো এই বাসায় থাকতে হবে, তাই আগে থেকেই অভ্যেস করে নিচ্ছি। এটা বলে ওয়াশরুমে চলে গেল। আর আমি ধপাস করে খাটের ওপর শুয়ে পড়ি। কি বলে এই মেয়ে? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এসব ভাবতেই ঘুমিয়ে গেছি। যাব বাবা, এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লো। এই সাব্বির, ওঠো ওঠো বলছি। আমি উঠছি না দেখে নুসরাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছিল শরীরটা, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ি। আর নুসরাতও। আমরা আসছি না দেখে মা আমার রুমে চলে আসে। আর এসে দেখে আমাদের এই অবস্থা। মা মুচকি হাসি দিয়ে চলে যায় আর বলতে থাকে, পাগলি মেয়ে আমার, রাতে আর খাওয়া হলো না। সকালে বুকে কিছু একটা অনুভব হচ্ছে। দেখে চোখ খুলে দেখি নুসরাত আমার বুকে মাথা রেখে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি তো ওর মায়াবী মুখ দেখে ব্যস্ত। ওইদিকে মহারানী ঘুম ভেঙে গেছে, আমাকে তাকিয়ে থাকতে দেখে কিস শুরু করে দিল। আমি তো বোকা বনে গেলাম। কি হলো এটা? কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তখনই মনে পড়ে গেল, এই মেয়ে কি আমার সাথে সারা রাত ছিল নাকি? নুসরাত ফ্রেশ হয়ে এসে আমায় বলে, যাও ফ্রেশ হয়ে আসো। আমি বললাম, আপনি কি আজ সারা রাত আমার রুমে ছিলেন? হ্যাঁ, কেন, কি হয়েছে? কি হয়নি বলেন? আপনি আমার ইজ্জত নিয়ে নিছেন। এখন আমায় বিয়ে করবে কে? হ্যাঁ, মা বাবার সামনে যাব কি করে? ধুর বোকা, ইজ্জত নিছি মানে? তাহলে রাতে আমার রুমে ছিলেন কেন? কিছু করেননি তো আমার সাথে? এখন আমায় বিয়ে কে করবে? আমাকে আর কেউ বিয়ে করবে না। নুসরাত আমার কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ওর হাসি দেখে আবার হ্যাং হয়ে গেলাম। কি আছে এই হাসিতে? তখনই মায়ের আগমন। কিরে মা, এত হাসছিস কেন? তোমার বোকা ছেলের কথা শোনো। নুসরাত সব কথা মাকে বলল। মাও হাসতে হাসতে শেষ। যাব বাবা, এখানে হাসির কি বললাম? আমি তো আমার দুঃখের কথা বললাম আর এরা মজা নিচ্ছে মনে মনে। মা, আমার এখন কি হবে? তোমার ছেলেকে বিয়ে করবে কে? কেন, নুসরাত বিয়ে করবে তোকে? না মা, আমি এই মেয়েকে বিয়ে করব না। ওকে যদি বিয়ে না করিস তাহলে তোকে আর কেউ বিয়ে করবে না। কি বলো মা? আমি এই মেয়েকেই বিয়ে করব। নুসরাতের সাথে সাথে এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে মায়ের সামনে কিস। কি মেয়ে রে বাবা, লজ্জা কিছুই নেই? কি মেয়ে রে বাবা, লজ্জা বলতে কিছুই নেই? নুসরাতের হুঁশ ফিরতেই মাথা নিচু করে থাকে। মা বলে, থাক, আর লজ্জা পেতে হবে না। এবার আয়, নাস্তা করতে হবে তো। আচ্ছা মা, তুমি যাও, আমি তোমার বোকা ছেলেটাকে নিয়ে আসছি। মা চলে গেল। যাও ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি যাচ্ছি। ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। এরই মধ্যে বাবা চলে আসলো। নুসরাত বাবাকে দেখে বলল, কি রে মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি কেমন আছেন? ভালো মা। তো আমার বোকাটাকেই শেষমেশ বিয়ে করবি? হ্যাঁ বাবা, কি আর বলবো বলো, তোমার ছেলেকে সেই ছোট থেকেই ভালোবেসে আসছি, আড়াল থেকে। এদের কথা শুনে মনে হচ্ছে এরা আগেরই পরিচিত। মনে মনে ভাবছি, জানিস মা, আমি আর তোর বাবা দুজনেই তোদের বিয়ে ঠিক করে রাখছি। তোরা ছোট থাকতেই জানি তো বাবা। আসলে আমার বাবা আর নুসরাতের বাবা ছোটবেলার বন্ধু। নাস্তা শেষ করে রুমে যেতেই ভয় লাগছিল, কারণ রুমে গেলেই নুসরাতের রোমান্টিক অত্যাচার। তখনই নুসরাত বলে উঠল, সাব্বির, একটু রুমে আসো তো, কেন? একটা কাজ আছে, আসো। বলেই নুসরাত চলে গেল। মা বলে উঠল, কিরে নুসরাত, কি বলল? যাচ্ছি মা। মায়ের দিকে তাকিয়ে দেখি মিটমিট হাসছে।
আমিও মায়ের ভয়ে রুমে চলে আসলাম। রুমে আসতে দরজা অফ। দেখেন, এমনিতেই আমার ইজ্জত নিছেন, আবার দাঁড়া, তোর ইজ্জতের গুষ্টি মারবো এখন। বলেই কলার ধরে আক্রমণ। কিসের আক্রমণ করেছে বুঝে নেন। আক্রমণ সহ্য করতে করতে দুপুর 12টা বেজে গেছে। তখনই কলিং বেল বাজা শুরু করলো। তখনই নুসরাত আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। যাক, অত্যাচার থেকে বাঁচলাম। তখনই বাবার ডাক। নিচে গিয়ে দেখি নুসরাতের মা বাবা এসেছে। সবাই সোফায় বসলো। আমিও গিয়ে এক কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম। নুসরাত আমার বাবার সাথে বসেছে। তখনই নুসরাত বাবাকে কি যেন কানে কানে বলল, আর বাবা আমাকে বলল। বাবার কথা মতো রুমে চলে আসলাম। এসে ধবাস করে আবার ঘুম থেকে উঠে ঘরের দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বাজে। বাহ, কেউ আমাকে ডাক দিল না। ক্ষুধায় আমার পেটে নুসরাত থুক্কু বিড়াল দৌড়াচ্ছে। মা মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। তুই বস, দিতেছি। খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে আসার পর কিছু একটা মিস করছি, কিন্তু কি মিস করতেছি বুঝতে পারছি না। তখনই ফোন বেজে উঠলো। দেখলাম অপরিচিত থেকে একটা নাম্বার, তাই ফোন ধরলাম না। তখনই মেসেজ মামা টুং করে শব্দ করে উঠলো। ওপেন করে দেখলাম কুত্তা, ফোন ধরিস না কেন? আবার ফোন বেজে উঠলো। একই নাম্বারে ফোন রিসিভ করতেই, ওই কুত্তা, ফোন ধরলি না কেন? আরে আজব, কে আপনি? কি উল্টাপাল্টা বকছেন? আমি নুসরাত। বুকটা ধুক করে উঠলো। আরে ওর কথা তো মনেই ছিল না। আমি বলে উঠলাম, আপনি কোথায়? কেন, মিস করছো বুঝি? দ্যাট, মিস করবো কেন? আপনি তাড়াতাড়ি আসেন বাসায়, আমায় বিয়ে করেন, না হলে তো আমায় আর কেউ বিয়ে করবে না। না, আমি আর তোমায় বিয়ে করব না সোনা। এই দেখেন, আমার ইজ্জত নিয়ে আবার বলছেন বিয়ে করবেন না। দাঁড়ান, আমি আপনার বাসায় আসছি। কেন বাসায় আসবা কেন? আপনাকে বিয়ে করতে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা ছেলের সাথে। কি? তাহলে আমার কি হবে? হ্যাঁ, আমার আর কোনো মেয়ে বিয়ে করবে না। নুসরাত বলল, আচ্ছা ফোন রাখছি, বলেই কেটে দিল। এখন কেন যেন মনটা বেশি খারাপ লাগছে। কেন লাগছে? নুসরাত আমার সামনে নেই বলে, নাকি ও আমার বিয়ে করবে না তাই? মন খারাপ করে মায়ের কাছে চলে গেলাম। মা, মা, ও মা, তুমি কই? কি হয়েছে বাবা, এভাবে ডাকছিস কেন? আচ্ছা মা, নুসরাত তো আমার সব ইজ্জত কেড়ে নিল, এখন কি আর আমার বিয়ে হবে না? মা আমার কথা শুনে হাসতে লাগলো আর বলল, না, হবে না। মা আবার বলল, নুসরাতের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। কিন্তু মা, নুসরাত তো আমায় বললো ও আমায় বিয়ে করবে, এখন আবার অন্যজনকে বিয়ে করবে। মেয়েটা না অনেক মিথ্যা কথা বলে। মা বলল, যাক, বোকা ছেলে আমার সামনে থেকে। আমিও কথা না বেরিয়ে রুমে চলে আসলাম। না, ভালো লাগছে না। কল দিলাম নুসরাতকে, 2বার রিং হতেই ফোন ধরলো। হ্যালো বোকা জামাই, কি করো? দেখেন, মজা নিয়েন না তো, আমার ভালো লাগছে না। আমি মনে হয় আপনাকে ভালোবাসি, আপনাকে না দেখে ভালো লাগছে না। প্লিজ আপনি আমায় বিয়ে করেন, অন্য কাউকে বিয়ে করবেন না প্লিজ। না, আমি তোমাকে বিয়ে করব না। প্লিজ অন্য কাউকে বিয়ে করিয়েন না, আমি মনে হয় আপনাকে ভালোবেসে ফেলেছি। না না না, তোমাকে আর বিয়ে করব না। বলেই কল কেটে দিল। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। মা রাতে খাবার খেতে ডেকে গিয়েছিল, আমি খিদে নাই বলে আবার ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠতে যাব, দেখি উঠতে পারছি না। কেউ একজন আমায় জড়িয়ে ধরে আছে। মনে হলো ভূত হবে, চিৎকার দেবো ভাবছি, তখনই বলে উঠলো, এই, এত নড়াচড়া করো কেন? চুপ করে আমায় জড়িয়ে ধরে আরেকটু ঘুমাও তো। তখনই ওর দিকে তাকিয়ে দেখি নুসরাত উঠে আগে হাত দুটো খপ করে ধরে নিলাম। এইবার বিয়ে করব, তারপর ছাড়ব। না, আমি বিয়ে করব না তোমায়। না করলে আমিও ছাড়ব না। তখনই আবার কিস করে দিল। কেমন কেমন যেন লাগছিল। আমারও হুঁশ হারিয়ে ওর হাত ছেড়ে দিলাম। 5 মিনিট পরে ছেড়ে দিয়ে দিল দৌড়। আমি চোখ বড় বড় করে ভাবছিলাম কি হলো। তখনই হুঁশ আসতে আমিও দৌড়। মা মা, নুসরাতকে পালাতে দিও না, ও চলে গেলে আমার আর বিয়ে করা লাগবে না, আমি নুসরাতকে বিয়ে করব। নিচে গিয়ে দেখি কেউ নাই। কিচেনে গেলাম, গিয়ে দেখি মায়ের সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমিও গিয়ে ওর হাত ধরে মাকে বললাম, মা, নুসরাতকে আমি এখনই বিয়ে করব, না হলে বাড়ি ছেড়ে চলে যাব। মা বলল, নুসরাত তোকে যদি বিয়ে করে তাহলে তোর সাথে বিয়ে দেব, যদি না করে তোকে আর কোনোদিনও বিয়ে দেব না। এই আপনি একটু শুনেন, আমায় আপনি বিয়ে করবেন? না না না। আবার জ্ঞান হারালাম। ব্যাস,
এই সাব্বির সাব্বির গালে হালকা চট দিয়ে বলছে আর এ করে কান্না করছে। সাব্বির, আমি তোমাকেই বিয়ে করব, প্লিজ চোখ খোলো। মা এ করে। ওর কি হলো? একটু মজা করতে গিয়ে আমিও এখন মারা যাব এসব আবল তাবল বলছে আর কান্না করছে। তখনই মা বলল, আরে সাব্বিরের কিছু হয় নাই, একটু বেশি চিন্তা করলে ওর এই অবস্থা, একটু পরে জ্ঞান ফিরে আসবে। মা, ওর কি কোনো বড় সমস্যা আছে নাকি? দূর পাগলি, কোনো সমস্যা নাই। ছোট থেকেই ও একটু বেশি চিন্তা করলে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখি নুরসাদের কোলে আমার মাথা, আর নুরসাদ মাথায় বিলি কাটতেছে। তখন আবার ওর হাত ধরে আমার দিকে ফিরিয়ে বললাম, সত্যি করে বলেন তো, বিয়ে করবেন আমায়? করবো তো, এই বুকাটাকেই বিয়ে করব। সত্যি বিয়ে করবেন? জানেন আপনি আমাদের বাড়ি থেকে যাওয়ার পর শুধু আপনার কথাই মনে পড়ছে। প্রেমে পড়ে গেছো তাই না? জোর করে ভালোবাসাইছো। হয়তো পড়েছি, বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস করতে ইচ্ছা করতেছে। কি করতে ইচ্ছে করছে তোমার? আরে লজ্জা পাচ্ছ কেন? বলো, কি করতে ইচ্ছে করছে তোমার? না মানে মানে বাদ দিয়ে কি করতে ইচ্ছে করছে বলো। কিস করতে ইচ্ছা করতেছে। আরে আমার বুকা জামাই দেখে চালাক হয়ে যাচ্ছে। বলে নুরসাতে আক্রমণ চালিয়ে দিল। পাঠক পাঠিকা বুঝে নেন কিসের আক্রমণ। প্রায় 6-7 মিনিট পর ছেড়ে দিয়ে নুরসাদ বলল, কি শখ মিটেছে? হাঁপিয়ে উত্তর দিলাম, আর একটু হলে আবার আক্রমণ। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, তুমি আবার মরার কথা বলতে চাইছিলে তাই না? বললে আমি তোমাকে মেরে ফেলতাম। বলে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে বাবা সরি, প্লিজ কান্না করবেন না। আমায় ছেড়ে দিয়ে শার্টের কলার চেপে ধরে বলল, তোকে না বলছি তুমি করে ডাকতে? আমি তো ভয় পেয়ে গেলাম, বললাম আচ্ছা আচ্ছা তুমি করে ডাকবো। এই তো আমার গুড বয় বুকা জামাই। 1 সপ্তাহ পরে আমাদের বিয়েটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই মিষ্টি খেয়ে যাবেন। ভাবছেন এখন ছাদে গিয়ে আড্ডা দিয়ে তারপর 12টার সময় বাসর ঘরে ঢুকবো? নো চান্স, কারণ বিয়ের কাজ শেষ করতে অনেক দেরি হয়েছে, তাই একটু ব্যতিক্রম। এদিকে বাসর ঘরে ঢুকতেই নুরসাদ আমার কলার ধরে বলল, এখন কয়টা বাজে? দেওয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি 11:30 বাজে। তাহলে এতক্ষণ কই ছিলে বলো? মানে আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার অজু আছে? না কেন? কলার ছেড়ে দিয়ে। আগে একটু সোজা হয়ে দাঁড়াও তো। আমিও সোজা হয়ে দাঁড়ালাম। তখনই নুরসাদ আমাকে সালাম করলো আর একটা ডিপ কিস করলো, করে বসলো। 1 মিনিট পরে ছেড়ে দিয়ে বলল, যাও অজু করে আসো। আমিও কথা না বাড়িয়ে অজু করে আসলাম। নুরসাদও ওয়াশরুম গিয়ে অজু করে আসলো আর বলল ওর শাড়ির আঁচল ফ্লোরে বিছিয়ে দিল আর বলল, এখন আমার শাড়ির আঁচলে 2 রাকাত নামাজ পড়ো। কথা না বাড়িয়ে দুইজনেই নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে মহারানী আবার খাটের ওপর বসলো ঘোমটা দিয়ে। আমি এখন কি করব কিছুই মাথায় আসছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে পায়চারি করতে আছি, তখন নুরসাদ আবার ঘোমটা নেমে নিচে নেমে আমার কলার চেপে ধরে বলল, কি রে, আমি বসে আছি আর তুই এখানে পায়চারি করছিস? কলার ধরে খাটের উপর ফেলে দিল আর বলল, জানিস আমার কত শখ ছিল আমার বর বাসর করে এসে আমার কাছে এসে আমার ঘুমটা সরিয়ে বলবে আমার বউটা কত সুন্দরী, কি কিউট দেখতে। তা না, বেটা বোকা, একটুও রোমান্টিক না। দাঁড়া, তোকে রোমান্টিক হতে হবে না, আমিই রোমান্টিক বানাই দিব। ব্যাস হয়ে গেল। ওই আপনারা এত লুচ্ছু কেন? হ্যাঁ, ওদের কাছে ব্যাঘাত ঘটান কেন? চোখ বুঝেন বলছি, আর না হলে গিয়ে বিয়ে করে নেন। 7 দিন পর। এই শোনো না, আমার একটা ইয়ে লাগবে, দিবা? কি লাগবে? যা শয়তান, আমার লজ্জা লাগে। নুরসাদের দিকে তাকিয়ে দেখি লজ্জায় মুখ পুরো লাল হয়ে গেছে। বেবি লাগবে। আচ্ছা, আমরা ছেলে বাবু নিব কেমন? না, মেয়ে বাবু নিব। না না না, আমার ছেলে বাবুই লাগবে, কারণ মেয়ে হলে আমার ভাগে ভাগ বসাবে, আর আমি চাই না কেউ আমার ভাগে ভাগ বসাক। মানে কি সব বলছো তুমি নুসরাত? না, কিছুই না। এখন আমি বাবার সাথে অফিস দেখাশোনা করি, কাজ শেষে বাসায় আসার পর খেয়ে দিয়ে রুমে আমি আর নুসরাতের সাথে বসে দুষ্টামি করছি। তখন নুসরাত আমার হাত ওর পেটে ধরে বলল, তুমি বাবা হতে চলেছ, বলেই বুকে মাথা লুকালো। আমিও তো খুশিতে নুসরাতকে কোলে নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি। আরে ছাড়ো ছাড়ো, পড়ে যাব তো, নামাও। আচ্ছা, মা বাবা জানে? না, জানে না,
কারণ আমি সবার আগে তোমায় বলতে চেয়েছি, তাই আম্মু আব্বুকে বলি নাই। দাঁড়াও, একটু মা বাবাকে বলে আসি। খুশির কথাটা বলেই দৌড়। মা, বাবা, মা, ও মা, কই তোমরা? তাড়াতাড়ি বের হও, অনেক বড় খুশির খবর আছে। আরে এত চিল্লাচিল্লি করছিস কেন? মা বাবাকে জড়িয়ে ধরে বললাম, মা তুমি দিদা, বাবা তুমি দাদা হবে। মা বাবা তো খুশিতে কান্নাই করে দিয়েছিল। 8 মাস পর হঠাৎ নুসরাতের ব্যথা উঠে আর আমি তো পাগলের মতো হয়ে গেলাম। নুসরাতকে হসপিটালে নিয়ে যাচ্ছি আর নুসরাত আবল তাবল শোনো, বকছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আর বিয়ে করবে না। আমার সন্তানকে তুমিই লালন পালন করবে, কারণ সৎ মায়েরা ভালো হয় না। আরে বোকা, তোমার কিচ্ছু হবে না, দেখে নিও। না, তুমি কথা দাও, আমার কিছু হলে তুমি আর বিয়ে করবে না। আরে বাবা, বলছি না কিচ্ছু হবে না। আর তোমার কিছু হলে আমার কি হবে? হ্যাঁ, আমাকে চালাক বানাবে কে? তাই তোমাকে আমার জন্য হলেও ফিরে আসতে হবে। নুসরাতকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন শেষ করে ডাক্তার হাসি মুখে বের হলো আর বলল, আপনার মেয়ে হয়েছে। আমি দৌড়ে গিয়ে বলি, আমার নুসরাতের কি খবর? ডাক্তার তখন মুখ কালো করে রইল। আমি এক দৌড়ে কেবিনের ভিতরে চলে গেলাম। নুসরাতকে জড়িয়ে ধরে কান্না করছি। এই পাগলি, তুই তোর কথা রাখলি, আমার কথা চিন্তাও করলি না। এখন আমি কি নিয়ে বাঁচবো বল? কে আমায় চালাক বানাবে? আমি তো বোকাই রয়ে গেলাম। তখনই কে যেন আমার কানের কামড় বসিয়ে দিল। এই পাগল, ওঠো ওঠো বলছি, আমার কিচ্ছু হয়নি, দেখো আমি একদম সুস্থ আছি। আমি তখন নুসরাতকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছি। এই আমার বোকা পাগল জানি কোথাকার, আমার কিছুই হয়নি, আমি তো তোমার সাথে মজা করেছি। আমি ডাক্তারকে বলেছি আমার কথা বলার পর যেন চুপ থাকে। সরি বাবা, আর কান্না করো না প্লিজ বোকা জামাই। আমি কান্না থামিয়ে নুসরাতকে চুমু দিয়ে বললাম, আমাদের বেবি কোথায়? নুসরাত মুখ কালো করে বলল, ওই যে ওখানে। আমি গিয়ে আমার মেয়েকে কোলে তুললাম, নুসরাতের সামনে আনলাম আর চুমু দিলাম। আমারটা কে দিবে? ও, তোমারও চাই? হুম। হসপিটাল থেকে রিলিজ দিল 3 দিন পরে। নুসরাত রাতে নুসাইবাকে কোলে নিয়ে নিচে যাচ্ছিল। তখনই আমি বলি, আপনাদের তো বলাই হয়নি আমার আর নুসরাতের মেয়ের নাম নুসাইবা। আরে এত রাতে কোথায় যাচ্ছ মেয়েটাকে নিয়ে? মায়ের রুমে দিয়ে আসতে যাচ্ছি নুসরাতকে। কেন? কারণ আমি আমার ভাগ অন্য কাউকে দিতে পারবো না, তাই আম্মুর রুমে রেখে আসবো। আরে অন্য কারো মেয়ে হবে কেন? নুসাইবা তো আমার আর তোমার মেয়ে। না, আমি শুধু তোমার বুকেই ঘুমাবো, আর কাউকেই ওই বুকের ভাগ দিব না, সে যেই হোক। কি হিংসুটে মেয়ে রে বাবা। আরে মায়ের রুমে দিয়ে আসতে হবে না, তুমি মাঝখানে শুবে আর মেয়েটাকে তোমার অপোজিট পাশে রাখলেই তো হয়। আরে আমি তো এটা ভাবিই নাই। এটা ঠিক আছে, আমার বর দেখি খুব চালাক হয়ে গেছে। তো এইভাবে তাদের সংসার চলতেছে, তাদের জন্য দোয়া করবেন। আর যারা বিয়ে করেন নাই, প্লিজ আপি বা ভাই কষ্ট পেয়েন না, একদিন আমাদেরও সময় আসবে। হা হা হা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম গল্প পেতে।